বিডার নির্বাহী চেয়ারম্যানের একটি মন্তব্য আজকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছেন, বিশেষ করে তিনি বলেছেন, আশিক চৌধুরী তিনি বলেছেন যে মার্কিন শুল্ক আরোপ আমাদের জন্য ভালো সংকেত। এই লাইনটি নিয়েই বেশ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি যে সময় এই বক্তব্যটি দেন আমি ওখানে উপস্থিত ছিলাম। জি, এবং ওনার বক্তব্য কিন্তু উনি যা বলেছেন এখানেও কিন্তু একই আলোচনা না, পাশাপাশি উনি শুধু খণ্ডিতাংশ আমি বুঝতে পারছি এটা হচ্ছে যে ভিয়েতনাম, কম্বোডিয়া এই আলাপগুলি কিন্তু এসেছে। আপনি দেখুন এই অবস্থাতেও আমাদের থেকে যাদের উপরে বেশি শুল্ক আরোপ করা হয়েছে তাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। আমার প্রোডাক্টের কোয়ালিটি, ভাই বলছিলেন বাংলাদেশের অবস্থান কোথায়, কোন দেশে, গ্লোবালি আমরা সেকেন্ড পজিশনে আছি। সো আমাদের জন্য তো এটা ওই বিবেচনায় অবশ্যই ইতিবাচক। আপনি দেখেন, আপনি ট্রেড গ্যাপের কথা বলছেন, তো আমাদের সরকার কিন্তু গত ফেব্রুয়ারিতে এই ট্রেড গ্যাপ কমানোর জন্য ইউএসের সঙ্গে কাজ শুরু করেছে। আপনি এই খলিলুর রহমান যে হাই রিপ্রেজেন্টেটিভ প্রধান উপদেষ্টার, উনি কিন্তু ওখানে গিয়েছে এবং তারা নিজেরা বলেছে যে বাংলাদেশ প্রথম দেশ যে এসে নিজেরা ট্রেড গ্যাপ কমানোর বিষয়ে আলোচনা করছে। আপনি দেখেন আমাদের এখানে ইউএসের সঙ্গে অনেকগুলি ডিলিং আছে, এর মধ্যে শেভরনের অনেক টাকা এখানে আটকানো আছে। এগুলি আমাদের কিন্তু, আপনি ধরেন একটা দেশের সঙ্গে নেগোশিয়েট করবেন, বিজনেস তো, সেও তো তার বিজনেস চিন্তা করবে। আপনি তার কোম্পানি টাকা আটকে রেখেছেন দীর্ঘ বছর ধরে, এই সরকার এসে কিন্তু উদ্যোগ নিয়েছে, হয়তো এই 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই ওই টাকাটা, যেটা এখন এই শুল্কের আগে না, এটা আগে থেকে প্রসেস শুরু হয়েছে, তাদের টাকার মধ্য অংশে চলে যাচ্ছে। সুতরাং আমাদের সরকারের একটা পলিসি হচ্ছে, আমরা যারা আমাদের এখানে বিনিয়োগ করে, আমরা অতীতে দেখেছি কি, আমাদের এখানে রিজার্ভের সংকট তৈরি হয়েছে, আমাদের ব্যাপক লুটপাট হয়েছে, আমরা কিছুই ধরে রাখতে পারিনি, তারপর বিনিয়োগকারীদের সকল ডলার এখানে আমরা আটকে দিয়েছি আমাদের রিজার্ভ ঠিক রাখার জন্য। তো এটা করে তো আপনি ইকোনমিকে বাঁচাতে পারবেন না, এটা তো আপনার বিনিয়োগকারী আসবে না, উৎসাহিত হবে না। সুতরাং আমরা বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে পারলে এখানে এই জায়গাগুলিকে ক্লিয়ার রাখতে হবে, আমার ডিলিংসটা পরিষ্কার রাখতে হবে। সো শেভরনের টাকা চলে যাচ্ছে। আরেকটা বিষয় এখানে যার আলোচনা হচ্ছিল যে 7 বিলিয়ন গার্মেন্ট হচ্ছে আমরা কটন ইম্পোর্ট করি গ্লোবাল, ইউএস থেকে গ্লোবালি, সেখানে কিন্তু আমাদের টোটাল ইম্পোর্ট হচ্ছে 8 বিলিয়ন হয় ইউএস। সো এই জায়গাগুলিতে আমাদের কিন্তু গ্যাপ দূর করার কিছু কিছু জায়গা আছে। এবং আমাদের যদি আপনি প্রোডাক্ট হিসাব করেন, ইউএস থেকে আমরা যে সমস্ত প্রোডাক্ট আমদানি করি তার সংখ্যা 190। এই 190-এর আপনার মানে 80টার মধ্যে রয়েছে 50% উপরে ট্যাক্স। এই জায়গাগুলিতে কাজ করার অনেক জায়গা আছে, বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলি শূন্য ট্যাক্স। সো আপনার গভর্নমেন্টের যে মেকানিজমগুলি থাকে ওই জায়গাগুলিতে আমাদের দীর্ঘদিন, এখন তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর বাইরেও যদি আমরা বলি প্রতিনিয়ত যে নার্সিং করার ব্যাপার আছে। আপনি যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে দীর্ঘদিন থেকে আপনার দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, আপনি যে প্রবাসীদেরকে দিয়ে আপনার ইকোনমি টিকিয়ে রেখেছেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের মানে বছরের পর বছর, সরকারের পর সরকার এই দুইটা সেক্টরকে সেই অর্থে কিন্তু কোনোভাবেই মূল্যায়ন করেনি, সম্মান দেখায়নি। অনেক সময় আপনি ওনাকে হয়তো আর্থিকভাবে অনেক কিছু দিতে পারবেন না, কিন্তু ওনাকে সম্মানটা করতেও আমরা রাষ্ট্রীয়ভাবে ওনাদের সম্মান করা হয় এটাও দেখি নাই। আমাদের প্রবাসীরা দেশে এসে চরম নিগৃহের শিকার হতো। এই জায়গাগুলিকে অ্যাড্রেস করা হচ্ছে কিন্তু আপনার ওভারঅল যে আপনি একটা পরিবেশ তৈরি করতেছেন, আপনি ভদ্রতা দেখাচ্ছেন, তার সঙ্গে এটার একটা ইম্প্যাক্ট ইকোনমিতে আছে, এটা ওনারা আরও ভালো বুঝবেন, আমরা ইকোনমি কম বুঝি। সুতরাং এই পরিবেশটাকে নিশ্চিত করা, আমার পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারিনি দীর্ঘদিন, এটা নার্সিংয়ের টোটালি বাইরে ছিল। আমাদের এখানে এমন সব আইন কানুন করে রাখা হয়েছিল যে কেউ এখানে বিনিয়োগ করবে, এটা মনে হয় একটা লড়াই হয়ে যেত তার জন্য। বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ এখানে ছিল না আসলে। যে কোনো একটা বিনিয়োগকারী যদি আসে এখানে, আপনার একটা লাইসেন্সের দরকার হলে তাকে 13টা দপ্তরে ঘুরতে হতো। কেন? আপনি কেন আমরা বিনিয়োগ চাই আমাদের এখানে, তাহলে আমরা তাকে কেন ওই সার্ভিসটা প্রায়োরিটি বেসিস সার্ভিস দিতে পারবো না? সরকার এই কাজগুলি করছে। আমরা আশা করি এর যে যতগুলি কাজ, আমি অনেকগুলি এখন এই শুল্কের সঙ্গে সম্পৃক্ত, অনেকগুলি শুল্কের বাইরে সম্পৃক্ত, ওভারঅল আমি একটা ইকোনমির জন্য ইতিবাচক হয় এমন একটা পরিবেশের কথা বলছি, বাণিজ্যের পরিবেশের কথা বলছি। সেটা যদি নিশ্চিত করা যায়, আমার ধারণা জাতিগতভাবে আমরা যেমন উপকৃত হবে, আমরা এখানে যেহেতু ব্যবসার উপরে আমাদের ইকোনমি বড় অংশ টিকে আছে, সুতরাং আমাদের এই জায়গাগুলিতে আসলে মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। সেটা ট্রাম্পের এই শুল্কের জন্য, সেটা বৈশ্বিকভাবে আমরা কি মোকাবেলা করব, কোন দেশ কি করবে, বা আরও অন্য দেশের সঙ্গে আমরা কাজ করবো কিনা, সেগুলি যেমন এক ধরনের চ্যালেঞ্জ। যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে লেখার কথা বলছেন, একই সঙ্গে নেগোসিয়েশন, এগুলি প্যারালালি হতেও পারে হয়তো, সেই জায়গাগুলিতে কাজ হবে। কিন্তু ওভারঅল আমি এই একটাকে ফোকাস করতে গিয়ে, এখন শুধু এটাকে করতে গিয়ে আমি আমার বিজনেসের জন্য যে ইতিবাচক পরিবেশ করার অন্যান্য যে সমস্ত পদক্ষেপ, সব কিছু আটকে দেওয়ার কোনো মানে হয় না। সুতরাং আমাদের ইভেন আপনি ধরে রাখেন যে সারা জীবন জুড়ে বাংলাদেশের ইকোনমিতে হয়তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডমিনেট করবে না,
আমার অন্য ইন্ডাস্ট্রি এখানে ভ্যাকুয়াম তৈরি হবে, সেখানে আসবে অন্য ইন্ডাস্ট্রি তৈরি, ওই জায়গাটা নিবে। তো তাদের জন্য তো একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আমাদের সবসময় তো একটা বিকল্প নিয়ে ভাবতে হবে। আমাদের যদি ভালো অল্টারনেটিভ থাকতো, আজকে তো আমরা এটা নিয়ে এত আমরা চিন্তিত হওয়ার কোনো কারণ ছিল না। সুতরাং আপনি শুধুমাত্র এই আমাদের সরকারগুলি অতীতে দেখা গেছে শুধু কিভাবে লুটপাটটা করা যায়, আপনি যাদের উপর থেকে লুটপাট করেছেন তাদের জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করতে আপনি কখনো চেষ্টা করেন নাই। এই যে একটা মানে ব্যবসায়ী দিয়ে ভরা সংসদ ছিল, কিন্তু ব্যবসা বান্ধব একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। এটা নানান খেসারত আমাদেরকে নানানভাবে দিতে হয়েছে। আমাদের এখন এই সময় এসেছে আমাদেরকে এগুলি সবগুলি সার্বিক বিবেচনা করে আমরা যে রিফর্মের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন বাংলাদেশটা আসলে সবার জন্য ইনক্লুসিভ করতে হবে। সেই জায়গায় ব্যবসায়ীদেরকে উপেক্ষা করে আপনার রিমিটেন্স দিয়ে যারা আপনাদেরকে ইকোনমি টিকিয়ে রাখছেন, আজকে আপনি রেকর্ড হয়েছে রেমিটেন্স আসার বাংলাদেশ, আপনার আজকে রিজার্ভ আমাদের 25 বিলিয়নের উপরে গিয়েছে। সুতরাং এগুলি কেন হচ্ছে? আপনি একটা পরিবেশ তৈরি করতে পারছেন বলে। যেই মানুষগুলি, এমন তো হয়নি প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে এখান থেকে লাখ লাখ মানুষ বিদেশ চলে গেছে, তারা এখন গিয়ে টাকা বাড়াচ্ছে। বাংলাদেশ থেকে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে যারা বিদেশ গেছে বা দায়িত্ব নেওয়ার আগে যারা বিদেশ গেছে তারা এখান থেকে টাকা নিয়ে গেছে, তারা ভারতে গিয়ে পালিয়েছে। সুতরাং সেটা দিয়ে আমাদের কোনো উপকার হচ্ছে না। আমরা উপকারটা পাচ্ছি কি, আমার আগের মানুষটাই আস্থাটা পাচ্ছে। এই আস্থাটা নিশ্চিত করা যাচ্ছে কিনা। ধরুন ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা আমরা ধারণা করেছিলাম সাধারণ মানুষ হিসেবে, সেই প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কারণ ওনারা সরকারের উপর এতটুকু আস্থা রাখতে পারছেন যে সরকার বিষয়টা নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। সরকারের পক্ষে এই বৈশ্বিক অবস্থায় সারা দুনিয়ার সঙ্গে মিলিয়ে যতটুকু ফাইট করে যতটুকু আদায় করা যায় ততটুকুর বিষয়ে সরকারের কোনো আপোষ নেই। এটা হচ্ছে বাস্তবতা। আমি এখানে আরেকটু আপনার ছোট করে একটু বিষয় জানতে চাইবো। উনি একটি রিপোর্টের, অর্থাৎ ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভের একটি রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেছেন, অর্থাৎ ওই রিপোর্টে বলা হয়েছে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম, কাস্টম ডিউটির ক্ষেত্রে দুর্নীতি, এরকম বেশ কয়েকটি রিফর্মের কথা বলা হয়েছে। এই সংস্কারগুলো আমরা করতে চাচ্ছিলাম। মানে বিডার উনি এর আগেও এরকম বিভিন্ন এগুলি সম্ভবত আপনার সপ্তাহ 2-3 মধ্যে আমাদের এগুলি অলরেডি ড্রাফট হয়ে গেছে, আর আগেই হয়েছে। এই 37% শুল্ক আরোপের আগেই এনবিআর এগুলি নিয়ে কাজ করছে। এগুলি সম্ভবত আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এগুলি সবকিছু ভিজিবল হয়ে যাবে। মানে আমাদের যদি আপনি বলেন যে একটা স্বস্তির জায়গা, সেটা হচ্ছে যেই রিফর্মগুলি প্রয়োজন নিয়ে কথা হচ্ছে না এই 37% আসার আগে, মানে খুবই সৌভাগ্যের ব্যাপার যে এগুলি নিয়ে আমাদের কাজ আগেই শুরু হয়েছে।